ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, সেটার যে জিকে পার্ট, সেটা নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করব। তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন, এটা হিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসেছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী? তো সিন্ধু সভ্যতা যখন শুরু হয় ওই সময়ে অলরেডি মানুষ কৃষিকাজ শিখে গিয়েছিল। তো কৃষিকাজ হবে এটার মেইন অ্যান্সার। ওকে, তাহলে এখানে অ্যান্সার লেখাও আছে। আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রিলেটেড, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। আমি জাস্ট একটু ডিসকাস করে দিচ্ছি যে কৃষিকাজ বলতে এখানে মূলত যেই কোশ্চেনগুলো আসতে পারে এখান থেকে, যে কি ধরনের শস্য বেশি তাদের তারা খেত। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব প্রায় দেয়, সেটা হচ্ছে বার্লি। এখানে দেওয়া নেই, আমি মার্ক করে দিচ্ছি। বার্লি কিন্তু তাদের মেইন খাদ্য ছিল। ওকে, ধান কিন্তু ছিল না, বার্লি ছিল। ধানও চাষ হতো। আর ধান চাষ কোথায় হয়, মানে কৃষিকাজ প্রথম দেখা যায় মেহেরগড় সভ্যতায়। তাছাড়াও পশুপালন, কি কি পশুপালন হতো তোমরা জানো, এগুলো পড়েছো, গরু, মহিষ, ছাগল। কিন্তু উম, উম, ঘোড়া ঘোড়া কিন্তু পাওয়া যায়নি, মানে ঘোড়ার ব্যবহার তারা জানতো না। ঘোড়া পাওয়া গিয়েছিল কিছু কিছু জায়গায়, যেমন সুরকুতাতে ঘোড়া পাওয়া গেছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার তারা জানতো না। ওকে, তারপরে বাণিজ্য, বাণিজ্য বলতে কোন কোন দেশের সাথে তারা বাণিজ্য করতো, মেইনলি মেসোপটেমিয়া, এখন যেটা ইরাক। তারপর পার্সিয়ান মানে ইরান, আফগানিস্তান, এগুলোর সাথে তারা বাণিজ্য করতো। যেমন আফগানিস্তান থেকে যদি বলি, একটা বিশেষ উম, একটা পাথর নিয়ে আসতো, সেটাকে বলতো লাপিস লাজুলি। বেশ চকচকে একটা পাথর ছিল। দেন আরও কিছু যারা শৈল্পিক জীবিকা করতো, মানে শিল্পী রিলেটেড। ঠিক আছে, তো যেমন হচ্ছে ব্রিড মেকিং করা হতো, মানে পুঁথি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখে নেবে এক্সট্রা ইনফরমেশন সহ। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ, মানে ডিপেস্ট বলেছে, গভীরতম হ্রদ বলতে গেলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে বৈকাল হ্রদ, যেটা রাশিয়াতে আছে। ওকে, এখানে লেখাও আছে রাশিয়াতে। আর এটার পাশাপাশি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের, মানে মিষ্টি জলের যদি হ্রদ বলা হয়, সেটাও কিন্তু বৈকাল হ্রদ। এবার স্বাদু জলের যে কোশ্চেনটা, এটা দুইভাবে আসে। একটা হচ্ছে আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে বললে এটা বৈকাল হ্রদই হবে অবশ্যই। আর যদি আসে যে ক্ষেত্রফল অনুযায়ী, তাহলে কিন্তু হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। তো জেনারেলি যখন যদি কোশ্চেন দেয় যে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটা, তাহলে অবশ্যই সুপিরিয়র হ্রদ কিন্তু তোমরা অ্যান্সার করবে, কারণ ক্ষেত্রফল অনুযায়ীটাই জিজ্ঞাসা করা হয় জেনারেলি। আয়তনের দিক থেকে সেভাবে দেয় না, বাট স্পেসিফিক যদি মেনশন করে দেয় তবে বৈকাল হ্রদ কিন্তু অ্যান্সার হবে আয়তনের দিক থেকে। তাছাড়া যেমন কোশ্চেন আসে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয় বা লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয়, সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর, ঠিক আছে, এটা। তারপর আমাদের ভারতে যদি বলি যে যেমন ডাল হ্রদ, এখানে বাকি অপশনগুলো ডিসকাস করা আছে। ডাল হ্রদ কাশ্মীরে আছে, শ্রীনগরে, সবাই জানো, এটা একটা বিশিষ্ট পর্যটন কেন্দ্র। তাছাড়া লোহিত সাগর মানে রেড সি, রেড সিটা কোথায় আছে, আফ্রিকা আর এশিয়ার মধ্যে আছে রেড সি। আর যদি বলে সব থেকে দীর্ঘতম হ্রদ, তাহলে হবে টাঙ্গানিকা হ্রদ, যেটা কোথায় আছে, আফ্রিকাতে আছে। এখানে কিছু কিছু লোকেশনগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যেমন এই যে উম, যেমন যে বৈকাল হ্রদ রাশিয়াতে আছে, তারপর ক্যাসপিয়ান সি এটা। ওকে, ম্যাপ সহ দেওয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছ যে রেড সি, ঠিক আছে, রেড সি। আর এটা হচ্ছে গালফ অফ আডেন। তো এখানে দুটো জিনিস তোমাদের বলে দিই, কারণ এটা নিউজেও চলছে খুব। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে মিডল ইস্টে এখানে একটা গালফ আছে, পার্সিয়ান গালফ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্সিয়ান গালফ। তো পার্সিয়ান গালফ আর এখানে হচ্ছে গালফ অফ ওমান, মানে দুটো যে গালফ রয়েছে, মানে উপসাগর রয়েছে, এই উপসাগরের মধ্যে একটা প্রণালী রয়েছে, মানে স্ট্রেট যেটাকে বলে। তো স্ট্রেট কি প্রণালী হচ্ছে, যখন দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে, সেটাকে বলা হয় স্ট্রেট বা প্রণালী। তো এই পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানকে কানেক্ট করেছে এখানে একটা প্রণালী রয়েছে, সেটার নাম হচ্ছে স্ট্রেট অফ হারমোস। ঠিক আছে, বর্তমানে ইরান যে অ্যাটাক করেছে, এখানে বিভিন্ন জায়গায় জানো নিউজে চলছে। তো ইরানের টেরিটরিতে এই স্ট্রেট অফ হারমোজ জায়গাটা আসে, মানে এই প্রণালীটা আসে। আর এখানে আমাদের বিশ্বের 40% ট্রেড হয় এই রুট দিয়ে। স্পেশালি মানে ইন্ডিয়া ছাড়াও আরও এশিয়াতে যেসব কান্ট্রিগুলো আছে, তারা
এই মিডল ইস্ট থেকে মেইনলি আমরা যে ক্রুড অয়েল বা বাকি যেসব দ্রব্য আমরা আমদানি রপ্তানি করি, বিশেষ করে ক্রুড অয়েল আমরা আমদানি করি, তাহলে এই ক্রুড অয়েল এখানে আসা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, মানে কমপ্লিটলি স্টপ হয়ে গেছে। আমাদের অন্য রুট দিয়ে আনতে হচ্ছে, অথবা আমাদের কাছে যেটা মজুদ রয়েছে সেটা দিয়ে কিন্তু এখন চলছে। তো ইন ফিউচার মানে কয়েক সপ্তাহ যদি এই ওয়ারটা কন্টিনিউ হয়, তাহলে সব কিছুরই দাম বাড়তে পারে। ওকে, তাহলে এখানে মনে রাখবে এটার নাম হচ্ছে স্ট্রেট অফ হারমোজ। সিমিলারলি আরেকটা স্ট্রেট আছে যেটা রেড সি আর গালফ অফ অ্যাডেনকে কানেক্ট করে, সেটার নাম হচ্ছে স্ট্রেট অফ বাবেল মান্দেব। এই ছোট্ট করে লেখা আছে বাবেল মান্দেব। ওকে, বোঝা গেল? তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। আরেকটা এখানে ইম্পর্টেন্ট আমি যদি বলি, খুব কমন কোশ্চেন দেয়, আফ্রিকার 4টা দেশ মিলে এখানে বলা হয় হর্ন অফ আফ্রিকা। হর্ন মানে শিং। তো এখানে দেখতে পাচ্ছ একটা শিং টাইপের আছে। তাহলে এই হর্ন অফ আফ্রিকাতে 4টে দেশ আছে, মনে রাখবা। একটা হচ্ছে সোমালিয়া, জিবুতি, এরিট্রিয়া আর ইথিওপিয়া। তো এই 4টে দেশ মিলে হচ্ছে হর্ন অফ আফ্রিকা। তো এই কোশ্চেনগুলো মাঝে মধ্যে যে কোনো পরীক্ষাতে দিতে পারে। ওকে, আর আরেকটা জিনিস দিয়ে থাকে পরীক্ষায়, যে ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যান্ডলকড হ্রদ। নাম সাগর, কারণ এটার আয়তনের জন্য বা ক্ষেত্রফলের জন্য, কিন্তু এটা কিন্তু একটা হ্রদ। আর এই হ্রদটা হচ্ছে ল্যান্ডলকড। ল্যান্ডলকড বলতে চারিদিকে কিন্তু ল্যান্ড দিয়ে ঘেরা। ঠিক আছে, তাহলে কোন কোন দেশ এই ক্যাসপিয়ান সিকে ঘিরে রেখেছে, এইখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে, অনেক সময় দেয়। যেমন দেখতে পাচ্ছ 5টা দেশ আছে, মনে রাখবা। তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, আজারবাইজান আর ইরান। ওকে, তো এই 5টা দেশ মিলে ঘিরে রেখেছে এই ক্যাসপিয়ান সিকে। তো এই কিছু ছিল বেসিক ইনফরমেশন। নেক্সট, এটা বায়োলজির উপর কোশ্চেন দিয়েছে যে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন। তো ক্যারিজ কিছুই না, যেটাকে আমরা দাঁতের ক্যাভিটি বলি, সেটাই হচ্ছে ক্যারিজ। তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যাব আমরা। তো সি অ্যান্সার হবে ডেফিনেটলি। আর ক্যাভিটি কেন হয় জানো, যে আমরা যখন খাবার খেয়ে যদি ব্রাশ না করি টাইমলি, তাহলে ওই খাবারটা জমে থাকে, আর আমাদের মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই খাবারগুলোকে খেয়ে তারপরে যে বর্জ্য পদার্থ ত্যাগ করে, ওটা এক ধরনের অ্যাসিড, সেই অ্যাসিডটা আমাদের দাঁতের যে এনামেল সেটাকে ক্ষয় করতে থাকে। ওকে, তো এই ধরনের কালো কালো হয়ে যায়। নেক্সট, আরও কিছু ইনফরমেশন এগুলো দেখে নেবে তোমরা। যেমন কার্ডিওলজিস্ট সবাই জানো যে হৃদরোগ বা হার্টের সমস্যা তার কাছে যেতে হয়। তারপর অর্থোপেডিক্স মানে হাড়ের জয়েন্ট যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, যদি ব্যথা লাগে তাহলে আমরা অর্থোপেডিক্সে দেখাই। নিউরোলজিস্ট মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের যদি কোনো সমস্যা হয় সেজন্য আমরা যাই। নেক্সট, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী মানে বোঝা যাচ্ছে যে পাতা যেগুলো বছরের একটা সময়ে ঝেড়ে ফেলে যেসব গাছ, ঠিক আছে, সেটাকেই বলা হয় পর্ণমোচী। মেইনলি কোথায় হয়? শীতের সময়। শীত যখন আসে তখন এমনিতেই ময়েশ্চার কম থাকে, তখন ধীরে ধীরে পাতাগুলো ঝরে পড়ে, এগুলোকে বলে পর্ণমোচী। ওকে, এই ধরনের আরও কিছু টাইপের গাছ রয়েছে, যেমন হচ্ছে হ্যালোফাইট। ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে এই রিলেটেড যদি কোশ্চেন দেয়। যেমন হ্যালোফাইট মানে হচ্ছে এগুলো গাছ মেইনলি লবণাক্ত মাটিতে জন্মায়, আর এদের এক ধরনের মূল দেখা যায়, এটাকে ঠেস মূল বলে। ঠিক আছে, নিউ মেটাফোর থাকে, শ্বাসমূল এবং ঠেস মূল। তো মূলগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, তো মূলগুলো কি হয়, এই মাটির ভেতর থেকে বাইরে উপরে চলে আসে, ঠিক আছে, শ্বাস নেওয়ার জন্য। যেমন হচ্ছে সুন্দরী, গোরান, ঠিক আছে, আমাদের সুন্দরবন এরিয়াতে দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ উদ্ভিদও বলে এদের। আর হচ্ছে জেরোফাইট। জেরোফাইট হচ্ছে কাঁটা জাতীয়, কন্টক জাতীয়। কোথায় দেখতে পাওয়া যায় এগুলো? মরুভূমিতে, যেমন ক্যাকটাস। ঠিক আছে, এদের যে পাতাগুলো কেমন হয়, কাঁটার আকার নিয়ে নেয়। তাহলে কি হয়, এদের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এগুলো কমে যায়। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে গেলে অটোমেটিক্যালি এরা যে ট্রান্সপিরেশন মানে হচ্ছে বাষ্পমোচন, সেটা কম করে, মানে জল কম বের করে। স্বাভাবিক জলের ঘাটতি থাকে, সেজন্যই ন্যাচারালি এগুলো এই ধরনের উদ্ভিদগুলো ওই পার্টিকুলার জায়গায় হয়ে থাকে। যেমন ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, এইসব টাইপের। হাইড্রোফাইট, মেসোফাইট, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এই ধরনের ইনফরমেশন। আরও কিছু জীবনকাল আয়ুর ভিত্তিতে রয়েছে, 1 বর্ষজীবী, 2 বর্ষজীবী, বহু বর্ষজীবী। এগুলোর কিছু কিছু এক্সাম্পলগুলো একটু দেখে নেবে। নেক্সট, ভারতের সংবিধানের মুখ্য স্থপতি বা বলা যায় যে সংবিধানের যে জনক কাকে বলি আমরা? অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর। এবার গ্রুপ সি এর পরীক্ষা এই কোশ্চেনটা এসেছিল। ওকে, আর এই দুটো নামও জেনে রাখবে তোমরা। বি.এন. রাও। বি.এন. রাও কাকে বলা হয়? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার।
মানে এই যে কনস্টিটিউশন তৈরি করেছিল, দেখো বি আর আম্বেদকর কিন্তু কনস্টিটিউশন তৈরি করেনি, একটা ড্রাফটিং কমিটি ছিল, তার চেয়ারম্যান ছিলেন। আর মেইনলি যে প্রভিশনগুলো, কনস্টিটিউশনের যত প্রভিশন আছে, বিভিন্ন ধরনের আর্টিকেল, সেগুলো তৈরি করেছিল এই বি এন রাও, একজন আহ, তিনি অবশ্যই অ্যাডভোকেট ছিলেন, ঠিক আছে। আর কনস্টিটিউশনাল ওই জন্য অ্যাডভাইজার বলা হয়, কারণ যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছিল, ওই সময় ডক্টর বি আর আম্বেদকর কিন্তু যত মানে ক্রেডিট এই বি এন রাওকে দিয়েছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সবারই জানা যে আমাদের স্বাধীন ভারতের প্রথম যে প্রেসিডেন্ট, ঠিক আছে, তিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর আমাদের যে সাংবিধানিক সভা, তার পার্মানেন্ট যে প্রেসিডেন্ট তিনি ছিলেন। ওকে, নেক্সট বিগ ব্যাং থিওরি। তো বিগ ব্যাং, আশা করি এই ওয়ার্ডটার সম্বন্ধে সবাই ওয়াকিবহুল তোমরা, যে বিগ ব্যাং বলতে বোঝায়, দেখো আমাদের ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক ডিবেট, অনেক কন্ট্রোভার্সি রয়েছে, এখনও কিন্তু আমরা কমপ্লিটলি জানি না সেটার রহস্যটা কী। তো এখানে বিভিন্ন মতবাদ, বিভিন্ন থিওরি রয়েছে। এমনই একটা থিওরি যেটা দিয়েছিল, তার নাম হচ্ছে জর্জ ল্যামেট্রি। তো তিনি বলেছিলেন যে বিশ্ব মানে ব্রহ্মাণ্ড প্রথমে কি ছিল, একটা আগুনের গোলার মতন ছিল, ঠিক আছে। ওখানে কি হয়, একটা ব্লাস্ট হয়, ঠিক আছে, একটা ব্লাস্ট হয়, ব্লাস্ট হওয়ার পর এইসব নক্ষত্র, গ্রহ, তারপর বিভিন্ন এই যে গ্যালাক্সি, এগুলো সব তৈরি হয়েছিল, ঠিক আছে। এটা কবে হয়েছিল এই ঘটনাটা? 13.8 বিলিয়ন ইয়ার্স এগো। তো তারপর থেকে প্রসারণ শুরু হয়েছিল। তো সেখান থেকে কিন্তু টাইমের যে কনসেপ্ট, তার আগে কিন্তু সময় বলতে আমরা কিছুই জানি না। আমরা যে টাইমের কথা বলছি, বছর, দিন, ঠিক আছে, ঘন্টা, সেকেন্ড, এগুলো সবগুলো সূত্রপাত কিন্তু সেই সময় থেকে, যখন বিগ ব্যাং হয়েছিল। ওকে, তাহলে সেখান থেকে স্পেস, সময়, ম্যাটার, এগুলো সৃষ্টি হয়। তারপরে নেক্সট, ভোপালের যে গ্যাস দুর্ঘটনা, এবার গ্রুপ সির পরীক্ষা এসেছিল, সেটা কি জন্য? অবশ্যই মিক গ্যাস, মিক মানে মিথাইল আইসোসায়ানাইড। ওকে, তো ভোপাল যে গ্যাস দুর্ঘটনা, এটা 2রা ডিসেম্বর 1984-এ হয়েছিল, মনে রাখবা। আর এর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট ডিজাস্টার, মানে এনভায়রনমেন্টাল ডিজাস্টার অবশ্যই মনে রাখতে হবে, যেমন চেরনোবিল দুর্ঘটনা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বর্তমানে যে ইউক্রেন। তখন ইউক্রেন বলে কোনো দেশ ছিল না, যেই সময় এটা ঘটেছিল সেটা ছিল ইউএসএসআর এর পার্ট, মানে সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হতো আগে। তো ওখানে একটা সিটি ছিল, নাম হচ্ছে চেরনোবিল, সেখানে হয়েছিল। সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেখানে কোনো একটা মিসম্যানেজমেন্টের জন্য এই ঘটনাটা হয়ে থাকে। অবশ্যই এটা সালটা মনে রাখবে, সালটা খুব ইম্পর্টেন্ট, 1986 সাল। তারপরে মিনামাটায় বিপর্যয়, সেখানেও এটা কী জন্য হয়? এটা পারদের থেকে হয়, মার্কারি, সেটার জন্য মার্কারি লিক হয়ে গেছিলো, লিক হয়ে সমুদ্রে মিশে গিয়েছিলো, আর সেখানকার মাছের শরীরেও এটা দেখা দেয়। তারপরে সেখান থেকে মানুষের শরীরেও চলে আসে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে মিনামাটা ডিজিজ, ওখানকার জায়গা অনুযায়ী। তারপর হচ্ছে ফুকুশিমা দাইচি বিপর্যয়। ফুকুশিমা জাপানের একটা পারমাণবিক চুল্লি, সেখান থেকে এই ভূমিকম্প সুনামির জন্য সেটা নষ্ট হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। তো এই ইনসিডেন্টগুলো অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে। মশার জৈব নিয়ন্ত্রণে এটা কোনটি হবে? এটা ভুল করে কোটি রয়েছে, কোনটি ব্যবহৃত হয়? তো মশার যে লার্ভা খায় এমন একটা মাছ হলো, সেটার নাম মনে রাখবা, গ্যাম্বুসিয়া। ওকে, তো এই গ্যাম্বুসিয়া মাছ কি করে? মশার লার্ভা খেয়ে নেয়। তো মশা দমনের জন্য এটা ব্যবহার হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো আমরা জানি যে মানুষ কি পরভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, স্বাভাবিক। তাহলে কি হবে? মানুষ পরভোজী হবে, সর্বভুক, আমরা সব কিছু খাই। মাংসাশী, মাংসাশী তো হবেই। তাহলে স্বভোজী কারা হয়? যারা সবুজ উদ্ভিদ জেনারেলি, তাদের বলা হয় স্বভোজী, যেমন অটোট্রপিক বলা হয়। তো এই বিভিন্ন ধরনের পুষ্টির হিসাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। যেমন পরভোজী, সর্বভোগ, মাংসাশী, ঠিক আছে, অমনিভোরাস, হার্বিভোরাস, কার্নিভোরাস, এগুলো একটু দেখে নেবে। যেমন মৃতজীবী, ঠিক আছে, মৃতজীবী যেমন ব্যাঙের ছাতা, এসব হবে। পরজীবী মানে প্যারাসাইটস যাদের বলে, যেমন উকুন, কৃমি, এসব। মিথজীবী, মিথজীবী কি? এটা সিম্বায়োসিস, যেখানে ছত্রাক ও যে এখানে ছত্রাক আর যে শৈবাল মানে অ্যালগি, তার একটা সহাবস্থান হয়। মানে শৈবাল কি? শৈবাল হচ্ছে সবুজ যে পার্টটা থাকে, যেখান থেকে খাদ্য তৈরি করে, সেটা ছত্রাকের মধ্যে দেয়। আর ছত্রাকের কি দরকার? একটা আস্তানা দরকার,
আর ছত্রাক কী করে, সেটা এই জল বা বাকি যে নিউট্রিয়েন্ট সেটা শৈবালকে দিয়ে থাকে। তো একে অপরের জন্য এটা দরকারি, ঠিক আছে? পরোপকারী বলতে পারো। তো এটাকে বলা হয় মিথজীবী। তো লাইকেন হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। আর এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় যে লাইকেন কোথায় তৈরি হয়? তো লাইকেন হচ্ছে এমন একটা উদ্ভিদ, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যেখানে AQI লেভেল অনেক কম, মানে পলিউশন যেখানে খুব কম, সেখানেই কিন্তু লাইকেন গ্রো হয়। ওকে? তার মানে কোথাও যদি লাইকেন পাওয়া যাচ্ছে, তার মানে এখান থেকে বোঝা যাবে যে সেখানকার যে আ যে এয়ার কোয়ালিটি সেটা যথেষ্টই ভালো। ওকে, ইনসেক্টিভোরাস কিছু, কিছু অ গাছ আছে যেগুলো ইনসেক্টকে খেয়ে নেয়, যেমন হচ্ছে কলসপত্রী। মনে রাখবা এগুলো। নেক্সট, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? তো স্তন্যপায়ী আমরা জানি যে ম্যামালস কি হয়? সাধারণত বাচ্চা প্রসব করে, তাই তো? কিন্তু এক ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে, তার নাম হচ্ছে হংসচঞ্চু। এই যে এটার ছবি দেওয়া আছে এখানে। তো এরা কিন্তু বাচ্চা প্রসব করে না, ডিম পাড়ে। ওকে? এরা অস্ট্রেলিয়া দেখা যায় মেইনলি। ডলফিন, তিমি, ডুওগং এগুলো সব কিন্তু বাচ্চা প্রসব করে। আচ্ছা, ডুওগংটা একটু দেখে নেবে। ডুওগংকে সি কাউ বলে। ঠিক আছে? ডুওগং আমাদের এখানে ভারতে, তোমরা যদি দেখো যে মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, বলতে গেলে গালফ অফ মান্নার, ওই জায়গায় কিন্তু পাওয়া যায়। রাতকানা রোগ হয়, এটা খুব ইজি কোশ্চেন। রাতকানা কেন হয়? ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম, প্রত্যেকটা রাসায়নিক নামগুলো কিন্তু মনে রাখবা। আর ডেফিসিয়েন্সিতে কি কি রোগ হয়, ঠিক আছে? ভিটামিন ডি, সি, এইসব। ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় বাচ্চাদের, আর বড়দের কি হয়? অস্টিওম্যালেশিয়া। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন কে আমাদের ব্লাড ক্লটিং জন্য সাহায্য করে, ঠিক আছে? ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং বলতে রক্ত যখন আমাদের কোথাও কেটে যায়, তখন রক্ত নিজে নিজে বন্ধ হয়ে যায় একটু পরে, তাই তো? এখানে আরও বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হয়। এখানে শুধু ভিটামিন কে এর যে কন্ট্রিবিউশনটা সেটা লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে মনে পড়লো, সেটা হচ্ছে আম, আমরা জানি যে আমাদের যে ব্লাড ভেসেল, ঠিক আছে? তো ব্লাড ভেসেলে তো রক্ত ক্রমাগত চলতে থাকে। তো সেখানে রক্ত কেন জমাট বাঁধে না? কারণ মনে রাখবো, ব্লাড ভেসেলের মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেটার নাম হচ্ছে হেপারিন। ঠিক আছে? হেপারিনটা আমাদের কি করে? ব্লাডকে ক্লট হতে দেয় না, জমাট বাঁধতে দেয় না। ভিটামিন কে যেমন জমাট বাঁধতে সাহায্য করে, হেপারিন হচ্ছে জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে? ব্লাড ভেসেলে। নেক্সট, নিচের মধ্যে কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণে হয় না? দেখো, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ। আমাশয়টা হচ্ছে, এটা বলা যায় প্রোটোজোয়া জনিত, ঠিক আছে? আর কি প্রোটোজোয়া, এটা নামটা দেখে নেবা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে প্রোটোজোয়াটার নাম। আর বাকি টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, এগুলোর নামগুলো জানতে হবে। যেমন টাইফয়েড যদি বলি, সালমোনেলা টাইফি, ঠিক আছে? কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি। দেখো এখানে সব লেখা আছে। এগুলো একটু ওই প্যাথোজেনগুলোর নাম দেখে নেবা, দিতেই পারে। ডিপথেরিয়া কেন হয়, ঠিক আছে? তারপর টিবিটা খুব দেয়, যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ঠিক আছে? এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিছু কিছু প্রোটোজোয়া ঘটিত, যেমন আমাশয়, ম্যালেরিয়া। ভাইরাস ঘটিত, যেমন পোলিও, এইডস, ঠিক আছে? এইডসটা কিন্তু কিসের নাম? এটা রোগের নাম, ঠিক আছে? আর ভাইরাসটার নাম কি? HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে? এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। একবার একটু রিড করে নেবে, আমি বলছি না, সব লেখাই আছে এখানে, দেখে নেবে। নেক্সট, গ্রিন হাউস গ্যাস কোনটা হবে না নিচের মধ্যে? তো মিথেন গ্রিন হাউস গ্যাস একটা, নাইট্রাস অক্সাইডের গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের গ্যাস। হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে? তো গ্রিন হাউস কনসেপ্টটা কি? গ্রিন হাউস হচ্ছে, দেখো এখানে হচ্ছে পৃথিবীর চারপাশে কি আছে? আমরা জানি যে অ্যাটমসফিয়ার আছে। তো এই সূর্যের যে রশ্মি, তো এখানে যে দুই ধরনের রশ্মি, একটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, আর একটা হচ্ছে ইনফ্রারেড রে। তো এই ইনফ্রারেড, যে লং ইনফ্রারেড, সেটা চলে আসে, কিন্তু পরে আর যেতে পারে না, ঠিক আছে? কারণ এই বায়ুমণ্ডল থাকার জন্য যেতে পারে না। আর এই ইনফ্রারেড এই গ্যাসগুলোকে খুব ভালো করে ক্যাপচার করে রাখে, ট্র্যাপ করে রাখে। এই কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলো, সব থেকে ভালো ট্র্যাপ করে কার্বন ডাইঅক্সাইডকে। তো এই গ্যাসগুলো যখন ট্র্যাপ হয়ে যায়, আর ইনফ্রারেডটাকে যখন ট্র্যাপ করে রাখে, তখন কি হয়? পৃথিবীর যে গড় তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে এই গ্যাসগুলো যত বাড়বে, তত পৃথিবীর তাপমাত্রাও বাড়বে, ঠিক আছে? তো এটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস কনসেপ্ট। গ্রিন বলা হয় কারণ শীতপ্রধান দেশে তাপমাত্রা কম থাকে, সেই জন্য এই
যে কনসেপ্টটা ওটা ইউজ করে এই গ্রিন কালার বলতে সেই কাচের ঘর তৈরি করা হয় আর ওখানে চাষবাস করা হয় কিছু, সেই জন্য বলা হচ্ছে গ্রিন হাউস। ওকে। আর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি হয়েছিল, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন খুব দেয়, যেমন কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল 1997 সালে। এটার লক্ষ্য কী ছিল? গ্রিন হাউস গ্যাসকে যাতে কম ইউজ করা হয়, মানে নির্গমন যাতে কম হয় সেটা। প্যারিস চুক্তি খুবই ইম্পর্টেন্ট 2015 সালে, ঠিক আছে, যেখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে, মানে নেক্সট 100 বছরে। তারপরে মন্ট্রিয়াল প্রোটোকল, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে যে ওজোন লেয়ার, ওজোন বিলুপ্তি, তোমরা জানো যে ওজোন লেয়ারও আছে, সেই ওজোন যে লেয়ার সেটা বিলুপ্তি ঘটছিল, সেটাকে রোধ করার জন্য, মানে সিএফসি গ্যাসগুলোকে কম করানোর জন্য এই মন্ট্রিয়াল প্রোটোকল সাইন হয় 1987 সালে। তো এখানে যে তিনটে প্রোটোকল আছে, তিনটে খুবই ইম্পর্টেন্ট। ওকে। তারপরে হচ্ছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তো ক্যাঙ্গারু অবশ্যই কোন দেশে? অস্ট্রেলিয়ার প্রতীক। ঠিক আছে। তো অনেক সময় এই জাতীয় পশুগুলো দিয়ে দেয় কোনো কোনো দেশের। ওকে। তো এখানে একটা লিস্ট আছে, এখান থেকে দেখে নেবে তোমরা। ভারতের যেমন সবাই জানো যে রয়্যাল বেঙ্গল টাইগার, ময়ূর, পদ্ম, সেরকম পশ্চিমবঙ্গেরও জানতে হবে। পশ্চিমবঙ্গের যেমন প্রধান প্রাণী যদি বলি তাহলে কি হবে? মেছো বিড়াল, তাই তো, ক্যাটফিশ। তারপর আর যদি বলি যে পাখি কি, সেটা মাছরাঙা। গাছ হচ্ছে ছাতিম। তো এই কোশ্চেনগুলো জেনারেলি দেয়। এখানে বিভিন্ন দেশের আছে, বিশেষ করে আমাদের যে প্রতিবেশী দেশ যেমন চায়না, ঠিক আছে, শ্রীলঙ্কা, এগুলো দিয়ে থাকে, একটু দেখে নেবে। তারপরে আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোফু। তোফু কিসের থেকে তৈরি হয়? তো তোফু একটা খুব আজকালকার দিনে খুব একটা ট্রেন্ডিং খাবার। এটাকে অনেকে যারা ভেজিটেরিয়ান তারা মাংসের বিকল্প হিসাবে খেয়ে থাকে। ঠিক আছে, এটা তৈরি হয় সয়াবিনের দুধ থেকে তৈরি, যেমন ওই পনিরের মতো দেখতে হয় অনেকটা। ঠিক আছে। খুব, আর সয়াবিন তো জানোই খুব ভালো প্রোটিন থাকে এখানে। তো টোফুটাও খুব আজকাল অনেকে খায় প্রোটিন পাওয়ার জন্য। ঠিক আছে, বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা খেতে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই ছিল এই গ্রুপ ডি এর ডিসকাশন, মানে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। তো তোমরা একটু দেখে নেবে, আর এখানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এক্সট্রা ইনফরমেশন, সেগুলো যদি তোমরা ভালো করে রপ্ত করে যাও, আশা করি আপকামিং পরীক্ষায় কাজে লাগবে। তাহলে প্রস্তুতির সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।